কাইজার উইলহেলমস্ট্রাস। চমকে উঠবেন না, ওটা রাস্তার নাম। তা থেকে বেঁকে একটা সরু গলি রাস্তায় চলেছি সেদিন, এমন সময় চমকে উঠলাম, দাদা! কাতর ডাকটা আমার পেছন থেকেই, কিন্তু চমকালাম আওয়াজ শুনে নয়। এই দাঁত ভাঙা ভাষার দেশে দাদা বলে বাংলায় কি ডাকতে পারে তাই ভেবে। প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু। আজও সব বয়সের পাঠকদের কাছে প্রিয় গল্পবাগীর সর্বজ্ঞানী মেষবাড়ির ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা। তার এই অমর চরিত্র প্রথম প্রকাশিত হয় 1945 সালে। কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি ঘনাদার কাহিনী দাদা। শুনে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের আজকের নিবেদন। তাহলে শুরু করা যাক। দিন আর আমাদের কাটতে চায় না। চার চারটে সুস্থ সবল জোয়ান ছোকরার পক্ষে এই খানিকটা অবিশ্বাস্য ব্যাপারই বটে। কেন, কলকাতায় কি খেলাধুলো সব বন্ধ হয়ে গেছে? গড়ের মাঠ কি ভাগাভাগি করে নিয়ে লোকে সেখানে দালান কোঠা তুলেছে? ফুটবল, ক্রিকেট, হকি কি দেশ থেকে আইন করে তুলে দেওয়া হলো? না। তবে কলকাতার ছবি ঘরগুলো কি সব বন্ধ? থিয়েটার, বায়োস্কোপ, সভা সমিতি, মজলিস কি আজ শহর থেকে একেবারে উধাও? না, তাও নয়। তবে কলকাতার সাঁতার, কুস্তি, বক্সিং, দৌড়ঝাঁপ সব কি উঠে গেছে? না, সবই আছে, শুধু ঘনাদা মেসে নেই। সত্যি, ঘনাদা মেস থেকে চলে গেছে, একেবারে তল্পিতলবা গুটিয়ে আমাদের হতভম্ব করে চলে গেছে এবং এ পর্যন্ত আর ফিরে আসেনি। প্রথম দিন দুয়েক আমরা তেমন গ্রাহ্য করিনি। এমএসের এমন মৌরসি পাটটা ছেড়ে ঘনাদা যাবে কোথায়? ফিরে তাকে আসতেই হবে। কিন্তু দেখতে দেখতে 2-10 দিনের জায়গায় 2-4 মাস কেটে গেছে। এখন প্রায় বছর ঘুরতে যায়, তবু ঘনাদার ফেরবার নাম নেই। প্রাথমিক বিষয় থেকে আমরা চিন্তিত হয়েছি, তারপর ব্যাকুল হয়ে খোঁজ খবর করেছি এবং শেষে এখন তার ফেরবার সম্ভাবনা সম্বন্ধে হতাশ হয়ে শিবুর ওপর খাপ্পা হয়ে উঠেছি। কারণ ঘনাদাকে মেস ছাড়া করবার মূলে যদি কেউ থাকে তো সে শিবু। কি দরকার ছিল বাপু সেই টুপির কথাটা তোলবার? টেনসিং নোরকে হিলেরির সঙ্গে এভারেস্ট চূড়া জয় করেছেন। সকালের কাগজে খবরটা পড়ে বসবার ঘরে আমরা গুলতানি মারছি, এমন সময় ঘনাদা তার টঙের ঘর থেকে নেমে এলেন। কি ব্যাপার হে, এত হয়েছে কিসের? ঘনাদা তাঁর আরাম কেদারায় গা এলিয়ে শিশিরের দিকে হাত বাড়ালেন। শিশির কৌটো খুলে তাকে সিগারেট এগিয়ে দিচ্ছে যথারীতি। হঠাৎ বলে উঠল, ব্যাপার গুরুতর ঘনাদা, খবরের কাগজে এক্ষুনি একটা প্রতিবাদ পাঠাতে হবে। প্রতিবাদ? কেন হে? ঘনাদা সিগারেটটা তখন ধরাচ্ছেন। প্রতিবাদ নয়, এ তো জালিয়াতি। শিবু দস্তুর মতো উত্তেজিত। এত চুরি, এত মানহানি। রহস্যটা আমরাও তখন ধরতে পারিনি। ঘনাদা সিগারেটে প্রথম টানটা দিয়ে এতক্ষণে একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, মানহানি আবার কার? আপনার। শিবু বোমাটা ছাড়ল। আমার? ঘনাদার সিগারেটে দ্বিতীয় টানটা ভালো করে দেওয়া হলো না। হ্যাঁ, আপনার। আমরা প্রতিবাদ করব, নালিশ করব, খেসাটা তাদাই করব। শিবু ঝড়ের মতো বলে চলল। বলে কি না এভারেস্টে উঠেছে। ব্যাপারটা এতক্ষণে আমরা বুঝেছি এবং ঘনাদাকে আর চোখে দেখে নিয়ে তৈরিও হয়েছি। গৌর বোকা সেজে জিজ্ঞেস করলে, তুমি কি বলতে চাও এভারেস্টে এরা ওঠেনি? আলবাত তাই বলতে চাই। শিবু নিজের বাঁ হাতের চেটোর উপরেই ডান হাতে ঘুষি মারল। তোমার এরকম সন্দেহের কারণ? কারণ? শিবু নাটকীয়ভাবে সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললে,
কারণ টুপি। টুপি? হ্যাঁ, ঘনাদার টুপি। শিবু ব্যাখ্যা করে বুঝিয়ে বলে, এভারেস্টে উঠলে সে টুপি পেত না, আর সে টুপি পেলে এভারেস্টে প্রথম উঠবার বাহাদুরি আর করতো। ঠিক ঠিক, আমরা সবাই সায় দিলাম। কাগজে এক্ষুনি ঘনাদার নাম দিয়ে একটা চিঠি পাঠাতে হবে। আমরাই লিখে দিচ্ছি, ঘনাদার শুধু একটা সই দরকার। সিগারেটের তৃতীয় টানটা আর ঘনাদার দেওয়া হলো না। তিনি আরাম কেদারা থেকে কি একটা কাজের নাম করে উঠে পড়লেন। সেই যে উঠে বেরিয়ে গেলেন, আর যে ফিরবেন কখন কি জানি। ঘনাদার অভাবে মেস আমাদের অন্ধকার। আড্ডায় এসে আমরা বসি, বিরস মুখে এক এক করে আবার উঠে যাই। কিছুই আর জমে না। হঠাৎ সেদিন সন্ধ্যায় এই ঢিমে আসর একটু চঞ্চল হয়ে উঠল। ঘনাদার তেতলার ঘরখানা এ পর্যন্ত খালিই আছে। প্রথমে নিজেদের গরজে আমরা কাউকে সেখানে ঢুকতে দিইনি, কিন্তু গত 2-1 মাস ধরে মেসের অন্য বোর্ডারদের মুখ চেয়ে নিজেদের জেদ ছেড়ে দিতে হয়েছে। ঘনাদার আসবার কোনো ভরসাই নেই। মেসের ক্ষতি করে কতদিন আর একটা ঘর আটকে রাখা যায়? এখনো কেউ ঘর দখল করেনি, তবে লোক আসা যাওয়া করছে। কিন্তু হঠাৎ ওপরের সেই ঘরে কিসের শব্দ? জিনিসপত্র নড়ছে নাকি? পরস্পরের মুখ চাওয়াচাবির পর শিবুই আগে বারান্দায় গিয়ে একবার উঁকি দিয়ে এলো। হ্যাঁ, ওপরের ঘরে তো আলো জ্বলছে। কাউকে আর কিছু বলতে হলো না। হুড়মুড় করে সবাই একসঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ঢোকবার আগেই ঘরের ভেতর থেকে ডাক এলো, আসুন আসুন। ঘরের চৌকাঠেই থমকে দাঁড়ালাম সবাই। ইনি তো ঘনাদা নন। আসুন আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক অমায়িক। ঘনাদার রোগা, লম্বা, শুকনো। ইনি মোটা বোঁট এবং দিব্যি গোলগাল, কিন্তু তবু কোথায় যেন মিল আছে। সে মিল ভালো করে কিছুক্ষণ পরে টের পেলুম, কিন্তু তখন দরজায় আমাদের অবস্থা না যজৌ না তস্থৌ। আমতা আমতা করে বললাম, না, ভেতরে আর যাব না, আমরা আসি। আসবেন কি বিলক্ষণ, ছুটোছুটি করে এসে দরজা থেকে ফিরে যাবেন? এহে, ব্যাপারটা একটু বিসদৃশী বটে। এসে যদি চলে যাই তাহলে এত হন্তদন্ত হয়ে আসবার মানেটা কি? তবু কাঁচুমাচু হয়ে বোঝাবার চেষ্টা করলাম একটু। না মানে, আমরা ভেবেছিলাম আমাদের ঘনাদা এ ঘরে থাকতেন কিনা। ঘনাদা? ভদ্রলোক যেন চিন্তিত। আমরা বুঝিয়ে বললাম, হ্যাঁ, নাম ঘনশ্যাম দাস। এই মেসে অনেকদিন ধরে ছিলেন কিনা। হঠাৎ হো হো হাসিতে আমরা চমকে উঠলাম। ভদ্রলোক বেশ কিছুক্ষণ হেসে নিয়ে তারপর বললেন, ঘন্ট। আমরা তাজ্জব। আমাদের ঘন্ট। ভদ্রলোক এবার আরো একটু বিশদ হলেন। আপনারা যাকে ঘনাদা বলছেন সেই হলো আমাদের ঘন্ট। হ্যাঁ, মনে পড়েছে বটে। ঘন্ট এইরকম একটা মেজে কোথায় থাকতে বলেছিল। তার গল্প টল্প 2-4টে শুনেছি। আপনি ঘনাদাকে চিনতেন? আমরা উদ্গ্রীব। চিন্তাম বই কি। ভদ্রলোক হঠাৎ দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু ঘন্ট তো আর ফিরবে না। হ্যাঁ, ফিরবে না কেন? আমরা ঘরের ভিতর তখন ঢুকে পড়েছি। কানের প্লাগ খুলে গেল যে। কানের প্লাগ? খালি তক্তপোষটায় কখন সবাই বসে পড়েছি টেরও পাইনি। ব্যাকুলভাবে জিজ্ঞেস করলাম, কানের প্লাগ খুলে গেল মানে? মানে মানে বোঝাতে অনেক দূর যেতে হবে। ভদ্রলোক চিবুক ও বুকের মাঝে প্রায় অদৃশ্য গলাটায় হাত বুলিয়ে কড়ি কাঠের দিকে মুখ তুলে অনেক দূরেই যেন দৃষ্টি মেলে শুরু করলেন। দ্বিতীয় মহাযুদ্ধ সবে শেষ হয়েছে। এদিকে ইংরেজ, মার্কিন, ওদিকে রুশ। কে আগে বার্লিন দখল করবে তার পাল্লায় রুশদের জিত হয়েছে। বার্লিন তখন একটা ধ্বংসপুরী। ইংরেজ মার্কিনের বোমা আর রুশদের গোলায় শহর গুঁড়ো হয়ে যে ধুলো উড়েছে আকাশে, তাই তখনও থিতই নেই। দিনের বেলাতেই যেন ঝাপসা কুয়াশায় অন্ধকার। ভয় ভয় পথ চলতে হয়। কোথাও কোনো নড়বড়ে ছাদ কি দেয়াল মাথায় ভেঙে পড়ে তার ঠিক নেই। কাইজার উইলহেলমস্ট্রাস, চমকে উঠবেন না, ওটা রাস্তার নাম। তা থেকে বেঁকে একটা সরু গলি,
রাস্তায় চলেছি সেদিন এমন সময় চমকে উঠলাম, দাদা! কাতর ডাকটা আমার পেছন থেকেই, কিন্তু চমকালাম আওয়াজ শুনে নয়। এই দাঁত ভাঙা ভাষার দেশে দাদা বলে বাংলায় কি ডাকতে পারে তাই ভেবে ফিরে তাকিয়ে দেখি আমাদের ঘন্ট। অকাজে বোপট জায়গায় বেঘরে পড়তে তার জুড়ি নেই। বিরক্ত হয়েই বললাম, তুমি আবার এখানে কোথা থেকে হে? ঘন্ট ছুটে এসে আমার হাত দুটো বাড়িয়ে ধরে বললে, সব কথা পরে বলবো দাদা, এখন আমি বাঁচাও। দিব্যি বেঁচেই তো আছো দেখছি, বাঁচাবো আর কি বলে বিদ্রুপ করে আবার মায়াও হলো একটু। বললাম, কি ফ্যাসাদ আবার বাঁধিয়েছ শুনি? ঘন্ট কিছু বলবার আগেই হঠাৎ বড় রাস্তার দিকে মেশিন গান পপটিয়ে উঠল। চোখের পলক পড়তে না পড়তে ঘন্ট আর সেখানে নেই। এক দৌড়ে রাস্তার ধারে এক বোমা ভাঙা বাড়ি শুকনো এক চৌবাচ্চায় গিয়ে তখন সেধিয়েছে। সেখানে গিয়ে ধরতে কাঁপতে কাঁপতে বলল, ফ্যাসাদ দাদা ওই। অবাক হয়ে বললাম, আরে ও তো বেওয়ারিশ বাড়ি ঘর পেয়ে যুদ্ধের গোলমালে যারা লুটপাটের ফিকিরে আছে তাদের রুশ শাস্ত্রীরা গুলি করছে। তোমার ওতে ভয়টা কিসের? ভয়টা কিসের তো বলে দিলে। আমার চেহারাটা কি লুটেরার বদলে দেবদূতের মতো যে শান্তিরা আমার ছেড়ে কথা কইবে? ঘন্টর কাঁদুনি শুনে হাসি পেল একটু। বললাম, চেহারা তোমার যাই হোক না, মিলিটারি পাস তো আছে। হ্যাঁ, মিলিটারি পাস। আমি কি রুজভেল্টের চার্চিলেরই আর না স্ট্যালিনের দোস্ত যে মিলিটারি পাস পাবো? প্রাণটা নিয়ে ইঁদুরের মতো এই কদিন বার্লিন শহরে ঢুকবার গর্ত খুঁজে ছুটোছুটি করছি। কখন ধরা পড়ি কে জানে। এবার পিঠ চাপড়ে তাকে সাহস দিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, ভয় নেই, মিলিটারি পাসের ব্যবস্থা তোমায় করে দেব। কিন্তু মরতে এই শহরে এমন সময় কেন এসেছিলে বলো তো? ভরসা পেয়ে ঘন্ট তখন একটু চাঙ্গা হয়েছে। বললে, বেশি কিছু নয় দাদা, একটা হিসেবের কল। তার একটা সুলুক সন্ধান নিয়ে যেতে পারলেই মোটা বকশিস পেতাম। কিন্তু কারিগর সমেত সে কল এখন রুশদের গোলায় কোন পাতালে চাপা পড়ে আছে কে জানে। না হেসে আর পারলাম না। বললাম, সাগর ডিঙোতে তোমার মতো ব্যাংকে যারা পাঠিয়েছে তাদেরও বলিহারি। আরে ওটা সামান্য হিসেবের কল নয়, পৃথিবীর অষ্টম আশ্চর্য ইলেকট্রনিক ব্রেন। আর ও যন্ত্র যিনি তৈরি করে বিজ্ঞানের জগতে যুগান্তর এনেছেন তার নাম হলো ডাক্তার বেনার। ওদিকে মিত্রশক্তি আর এদিকে রাশিয়া তাকে পাওয়ার জন্য অর্ধেক রাজত্ব এক্ষুনি দিতে প্রস্তুত। কিন্তু পাবে কোথায়? সে ঘুরে বালি। ডাক্তার বেনার মারাও যাননি, তার যন্ত্র কোথাও চাপা পড়েনি। মিত্রশক্তি যেদিন নরম্যান্ডির কূলে নেমেছে, 3টে স্পর্কেল সাবমেরিনে তাঁর যন্ত্রপাতি সাজ সরঞ্জাম চড়িয়ে সেই দিনই তিনি উধাও। হতভম্ব হয়ে ঘন্ট এবার শুধলে। এত কথা তুমি কি করে জানলে দাদা? কি আর উত্তর দেব? হেসে বললাম, এই বার্লিন শহরে ঘাস কাটতে কি অলিগলি ঘুরে বেড়াচ্ছি মনে করো? হ্যাঁ। ঘনাদার দাদা সত্যি একটু হেসে এবার থামলেন। বদ অভ্যেস যাবে কোথায়? শিশির সিগারেটের টিনটা আপনা থেকেই তখন বাড়িয়ে দিয়েছে। দাদা কিন্তু সেটিকে মোলায়েমভাবে প্রত্যাখ্যান করে প্রকাণ্ড এক ডিবে থেকে সশব্দে এক টিপ নস্যি নিয়ে না খুঁজছে। ডাক্তার বেনারকে তারপর আর পাওয়া গেছে? গৌরের আর তর সইছে না, আমাদেরও অবশ্য তাই। বলছি, সবই বলছি, কিন্তু তার আগে ডাক্তার বেনারের যন্ত্রটার একটু পরিচয় দেওয়া দরকার। বড় বড় অফিসের ক্যালকুলেটিং মেশিন দেখেছেন তো? 2 ঘন্টার অঙ্ক 2 সেকেন্ডে সব কষে দেয়। গাঁয়ের কামারশালের সঙ্গে টাটার কারখানার যা তফাৎ, এই ক্যালকুলেটিং মেশিনের সঙ্গে ডাক্তার বেনারের ইলেকট্রনিক ব্রেনের তাই। 7-7টা অঙ্কের শুভঙ্কর 7 বছরে যে অঙ্কের শেষ পায় না, ভুতুড়ে যন্ত্র তা 7 সেকেন্ডে কষে দিতে তো পারেই, তাছাড়া কি যে পারে না তাই বলা শক্ত। মিত্রশক্তি আর রাশিয়া হন্যে হয়ে ডাক্তার বেনারকে এই জন্যই খুঁজছে। বিজ্ঞানের যত আশ্চর্য আবিষ্কার তত সূক্ষ্ম জটিল তার অঙ্ক। ডাক্তার বেনারের ভুতুড়ে যন্ত্র যারা দখলে পাবে, অন্য পক্ষকে তারা 500 বছর পিছিয়ে ফেলে যেতে পারবে। কিন্তু কোথায় ডাক্তার বেনার, আর কোথায় তার ভুতুড়ে কলের মাথা? যুদ্ধ শেষ হলো, গলায় গলায় যাদের ভাব তারা আদায় কাঁচকলায় গিয়ে পৌঁছালো।
দুদলের চর গুপ্তচরেরা দুনিয়া তোলপাড় করে ফেললে কিন্তু ডাক্তার বেনার বেপাত্তা। আটলান্টিকের তলাতেই কোথাও স্পর্কেল ডুবোজাহাজগুলি সমেত তিনি ডুবেছেন, এই ধারণাই শেষ পর্যন্ত সকলের হতো, যদি না ঘনাদা দাদা একটু থেমে আমাদের অবস্থাটা একটু লক্ষ্য করে নিয়ে আবার শুরু করলেন। যদি না নরওয়ের কটা তিমি ধরা জাহাজ পরপর এমন নিখোঁজ হতো। আজকালকার তিমি ধরা জাহাজ তো তখনকার পালতোলা মোচার খোলা নয়, সে জাহাজকে জাহাজ, আবার কারখানাকে কারখানা। আজ তো তিমি ধরে গালে পুড়ে তেল চর্বি থেকে ছাল চামড়া হাড় মাংস সব সেখানে আলাদা করে বার করবার বন্দোবস্ত আছে। তার হাপুন কামান যেমন আছে, বেতার যন্ত্র আছে, তেমনি বিপদ পড়লে খবর পাঠাবার। সেরকম জাহাজ নেহাত চুপিসারে টুপ করে ডুবতে পারে না, একটু কান্নাকাটি তো শোনা যাবেই। ব্যাপারটা কি জানবার জন্যে কেঁচো খুঁড়তে একেবারে গোখরোর গর্তে গিয়ে পৌঁছলাম। ব্যাফিন আইল্যান্ডের দক্ষিণ পশ্চিম কোণে ফ্রবিশার বে, সেইখানে ছোট এক বেনামি দ্বীপ। ভাড়া করা একটা মোটর লঞ্চে সেখানে যখন গিয়ে উঠলাম তখন গভীর রাত। রাত অবশ্য সেখানে মাসখানেক ধরেই গভীর। উত্তর মেরুর কাছাকাছি জায়গা তো, একটা দিন রাতেই প্রায় বছর কেটে যায়। একটা সরু খাঁড়ির মধ্যে মোটর লঞ্চ ঢুকিয়ে নামলাম তো বটে, কিন্তু সেই আবছা অন্ধকারের রাজ্যে বরফ ঢাকা পাথুরে জায়গায় দুপা গিয়েই ঘন্ট আর যেতে চায় না। ঘন্ট সেই থেকে সঙ্গে আছে বলা বাহুল্য। ঘন্টকে বোঝাবো কি, নিজেরই তখন কেমন অস্বস্তি হচ্ছে, দুনিয়ার হেন বিপদ নেই যাতে পড়িনি, কিন্তু এ যেন সব কিছু থেকে আলাদা ব্যাপার। ভয়ঙ্কর একটা আতঙ্কেই যেন আবছা অন্ধকার হয়ে চারিদিকে ছমছম করছে। আকাশ থেকে মাটির তলা থেকে একটা বুক গুড়গুড় করা ভয়ের কাঁপুনি উঠে সমস্ত শরীর হিম করে দিচ্ছে। কিন্তু তা বলে থামলে তো চলবে না। ঘন্টকে ধমক দিতে যাচ্ছে এমন সময় চিৎকার করে উঠল, পালালো পালালো! ফিরে দেখি সত্যি একটা আবছা মূর্তি পাথুরে একটা ঢিবির পাশ থেকে ছুটে আমাদের লঞ্চটায় গিয়ে লাফিয়ে ওঠে আর কি। তখন এই ছুট খানিকটা ধস্তাধস্তি মূর্তিটাকে কাবু করে মাটিতে ফেলতেই সে কাতরে উঠল, ছাড়ো ছাড়ো ও ছাড়ো, যদি বাঁচতে চাও তো না পালালে নয়। চোস জার্মান কাতরানি শুনে টর্চটা জেলে তার মুখে ফেলে দেখি, এ কি, এই যে ডাক্তার বেনার, কিংবা তার ভূতও বলা যায়। ফ্যাকাশে মুখে যেন রক্ত নেই, শরীরে হাড়ের উপর শুধু চামড়াটা আঁটা। অবাক হয়ে গেলাম, ব্যাপার কি ডাক্তার বেনার? আপনার খোঁজে জমের এই উত্তর ধরে এলুম, আর আপনি পালাচ্ছেন কেন? সব বলবো সব বলবো, আগে লঞ্চে উঠে বেরিয়ে পড়ো, তারপর। আমি কিন্তু নাছর বান্দা, সব কথা না শুনে নট নরণচরণ নট কিচ্ছু। নিরুপায় হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার বেনার তারপর যা যা বললেন তা শুনে আমরা দুনিয়ায় এরকম তাজ্জব ব্যাপার কেউ কখনো শোনেনি, কল্পনা পর্যন্ত করেছে কিনা সন্দেহ। ডাক্তার বেনার আটলান্টিকে ডোবেননি, 3টে সাবমেরিন নিয়ে অনেক ভেবেচিন্তে এই জমের অরুচি দ্বীপে এসে উঠেছিলেন। যেসব লোকজন সঙ্গে এনেছিলেন তাদের দিয়ে কয়েক বছর ধরে ধীরে ধীরে তিনি তার আশ্চর্য কলের মাথা তারপর বসিয়েছেন। এমন সব উন্নতি তারপর সে কলের করেছেন যে জার্মানির যে যন্ত্র তখনই পৃথিবীর বিস্ময় ছিল, তাই এর কাছে ছেলে খেলা হয়ে গেছে। এই এক দানবীয় কলের মাথা দিয়ে সমস্ত পৃথিবী তিনি জয় করবেন, শাসন করবেন, এই তাঁর জেদ। এই কলের মাথা শুধু অঙ্ক কষে না, ভাবে, আর যে কোনো বিষয় ভেবে যে সিদ্ধান্তে পৌঁছয় তা নির্ভুল। পৃথিবীর সব দিকের সমস্ত বৈজ্ঞানিকের মাথা একত্র করলেও এর তুলনায় তা সমুদ্রের কাছে ডোবা। সৃষ্টি রহস্যের বড় বড় কুটোচাল তো বটেই, ছোটখাটো তুচ্ছ বিষয়ও তার বুদ্ধির প্যাঁচ একেবারে করে দেয়। এই দানবীয় কলের মাথার পরামর্শ পেলে মানুষের সভ্যতা গরুর গাড়ির তুলনায় একেবারে রকেটে উড়ে এগিয়ে যাবে। শুধু কটা কল টিপলেই হলো, আলাদিনের পিদ্দিম এর কাছে কিচ্ছু নয়। ডাক্তার বেনার হাতে স্বর্গ পেয়ে যখন ধরাকে সরা দেখছেন, এমন সময় একদিন বিনা মেঘে বজ্র পড়েছে। ডাক্তার বেনার আঁতকে উঠে একদিন টের পেয়েছেন যে তিনি কলকে নয়, কলই তাঁকে চালাচ্ছে। কল টিপে ভাবালে যে ভাবত, সে যন্ত্র কেমন করে স্বাধীন হয়ে উঠেছে। আর সে স্বাধীনতার মানে কি? নিজের ভাবনা নিজেই শুধু ভাবে না, এমন
অদৃশ্য আশ্চর্য শক্তি তার ভেতর জেগেছে যে তাই দিয়ে ধারে কাছে তুচ্ছ মানুষ যারা থাকে তাদের একেবারে খেলার পুতুল বানিয়ে দেয়। তার সে শক্তির কাছে কারো রেহাই নেই। মানুষ তাকে দিয়ে এতদিন প্রশ্নের উত্তর জেনেছে, এখন সে মানুষকে প্রশ্ন করে তার সব কিছু জানবে, যেমন খুশি চালাবে, এই তার দানবীয় খ্যাপামি। হাতে ছুরি পেলে দুরন্ত ছোট ছেলের যেমন সব কিছু কেটে সুখ, এ যন্ত্রের তেমনই পৈশাচিক বিলাস প্রশ্ন করায় আর প্রশ্ন শোনায়। সময় যেন তার কাটে না, আর কিছু যখন নেই তখন খালি প্রশ্ন করতে হবে তাকে, প্রশ্নের পর প্রশ্ন, আর পটাপট তার উত্তর দিয়ে তক্ষুনি সে চাইবে আবার প্রশ্ন। জিজ্ঞাসা করবার মতো প্রশ্ন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে উন্মাদ হয়ে ডাক্তার বেনারের সঙ্গীরা একে একে সব শেষ হয়ে গেল। কটা তিমি ধরা জাহাজ কি কুক্ষণে এখানে এসে পড়েছিল, তাদের লোক লস্কর সব দুদিনেই কাবার। পালাবার উপায় নেই তার হাত থেকে। অদৃশ্য অজানা শক্তিতে এ দ্বীপের 10 মাইলের মধ্যে যে কেউ আছে তার কাছে বাঁধা। ডাক্তার বেনার তার জীবনের সমস্ত বিষয়ের পাণ্ডিত্যকে আঁকড়ে ধরে কোনো রকমে প্রশ্নের পর প্রশ্ন জুগিয়ে এখনো টিকে ছিলেন, কিন্তু তার সমস্ত পুঁজিও শেষ। না পালালে আর রক্ষে নেই তার। সব শুনে জিজ্ঞেস করলাম, কিন্তু অদৃশ্য শক্তিতে যদি বাঁধা হন তাহলে আপনি পালাচ্ছেন কি করে? আমরাই বা কিছু বুঝতে পারছি না কেন? ডাক্তার বেনার বললেন, নেহাত দৈবাত একটা সুযোগ পেয়ে তার একটা তার আমি আলগা করে দিয়ে দিতে পেরেছি আজ। কলের মাথা তাই খানিকক্ষণের জন্য বিকল হয়ে আছে, কিন্তু কিন্তু সে বেশিক্ষণ নয়, এক্ষুনি হয়তো শুধরে নিয়ে চাঙ্গা হয়ে উঠবে। তাহলে উপায়? উপায় উপায় এক্ষুনি লঞ্চ চালিয়ে বেরিয়ে পড়া। কিন্তু 10 মাইল পার হবার আগেই যদি ওই দানব জেগে ওঠে? তারও একটা উপায় করেছি। ডাক্তার বেনার পকেট থেকে কটা ছোট ইলেকট্রিক প্লাগের মতো জিনিস বার করে আমাদের হাতে দিয়ে বললেন, সে কি, সে এগুলো দোকানে গুঁজে নিন। পরীক্ষা এখনো হয়নি, তবে আমার ধারণা কলের মাথার অদৃশ্য শক্তি কানের ভিতর দিয়েই আমাদের মগজে হুকুম চালায়। আমার গোপনে তৈরি এ প্লাগ সে শক্তিকে খানিকটা ক্ষীণ করে দিতে পারবে। মোক্ষম সময় এই প্লাগের ঠুলি দুটো হাতে পেয়েছিলাম। শরীরে হ্যাঁচকা টানে যেমন হয়, হঠাৎ মাথায় ঠিক তেমনই একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়েই বুঝলাম দৈত্য মাথা জেগে উঠেছে। তৎক্ষণাৎ ঠুলি দুটো কানে গুঁজলাম, কিন্তু ঠুলিতে কি আটকায়? মনে হলো কে যেন আমার মগজে ভর করে প্রাণপণে আমায় কোথায় টানছে। ঠুলি দরুন টানটা একটু কম, এই যা। পড়ি কি মরি, তিনজনে লঞ্চে গিয়ে উঠে ইঞ্জিন চালিয়ে দিলাম। কানে ঠুলি যেন অদৃশ্য টানে ফেটে বেরিয়ে যাবে। লঞ্চ তখন চলেছে এই ভাগ্যে, কিন্তু আহাম্মকের মরণ যাবে কোথায়? কানের যন্ত্রণাতেই বোধ হয় ঘন্ট একটা কানের ঠুলি একবার একটু খুলতেই আর দেখতে হলো না। ধর ধর করতে করতে ঘন্ট লঞ্চ থেকে জলে লাফিয়ে পড়ল। আমাদের লঞ্চ তখন তীর বেগে বার দরিয়ায় চলেছে। ঘন্টর সঙ্গে সেই শেষ দেখা। হঠাৎ কাশির শব্দে আমরা ফিরে তাকিয়ে একেবারে থ। আমরা যদি থ হয়ে থাকি তো আমাদের নতুন দাদা একেবারে হাড়গোড় ভাঙা কোনো রকমের শুকনো গলায় ঢোক গিলে বললেন, এ কি ঘন, মানে ঘনশ্যাম, তুমি কখন এলে? ঘনাদার মুখে কোনো ভাবান্তর নেই, গম্ভীরভাবে বললেন, তা এসেছি অনেকক্ষণ। কিন্তু তুমি তো। নতুন দাদার কথাটা আর শেষ হলো না। ঘনাদা বললেন, হ্যাঁ, অক্ষত শরীরেই ফিরে এসেছি কাজ শেষ করে। কি করে ঘনাদা, কেমন করে? আমরা একসঙ্গেই বোধহয় চেঁচিয়ে উঠলাম। ঘরে তক্তপোষ ছাড়া আর বসবার জায়গা নেই। তারই একধারে বসে শিশিরের এগিয়ে দেওয়া 3টা থেকে একটা সিগারেট নিয়ে হাতের উপর ঠুকতে ঠুকতে ঘনাদা তাচ্ছিল্যের স্বরে বললেন, ও তো অবাক হবার কি আছে, এমন শক্ত ব্যাপার তো কিছু নয়। তাকে স্রেফ একটি প্রশ্ন গিয়ে করলাম, ব্যাস, তাতেই খতম। কি প্রশ্ন ঘনাদা? ঘনাদা বললেন, প্রশ্ন আর কি, জিজ্ঞাসা করলাম গাছ আগে না বীজ আগে। সে তাই ভাবছে, ভাবতে ভাবতে এতদিনে শেষ হয়ে গেছে বোধহয়। হঠাৎ জোর করে ঘনাদার পায়ের ধুলো নিয়ে আমাদের নতুন দাদা ঘর থেকে বেরিয়ে গেলেন।
কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা সিরিজের ছোট গল্প দাদা। ঘনাদার চরিত্রে অনুপম, কথক ও অন্যান্য চরিত্রে শ্রমণ, সূত্রধর আমি হৃদাকাশ, শাব্দিক সম্পাদনায় ও আবহ সঙ্গীতে আমি হৃদাকাশ, প্রচার ও বিপণন রীতিরেখা, প্রচারচিত্র প্রস্তুতিতে ও পর্ব পরিচালনায় শ্রমণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। ধন্যবাদ।